তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলোতে গাণিতিক সমস্যা রয়েছে, কিভাবে খুব সহজেই এই গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করা যায় তাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অধ্যায়ের লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন এবং সমাধান দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধানের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এখানে তোমাদেরকে প্রথমেই 1 নম্বরে থাকা এই প্রশ্নটিকে সমাধান করে দেখাবো। তোমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসবে, আর এই সৃজনশীল প্রশ্নগুলোতে প্রথমে উদ্দীপক দেওয়া থাকবে, আর এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হবে, ক থেকে ঘ পর্যন্ত। এই 4টি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে 10 নম্বরের মধ্যে 10 নম্বর দেওয়া হবে। 4টা প্রশ্নের মান হচ্ছে 10, আর ভালোভাবে লিখতে পারলে তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে। তাহলে আমরা দেখে নিই আমাদেরকে 1 নম্বরের এই প্রশ্নের উদ্দীপকে কি বলা হয়েছে। উদ্দীপকটিতে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির একটি টেবিল সেই ঘরে রাখলেন। এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে এবং তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে পরিমাপের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। ঘ নম্বরের প্রশ্নে ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। এখানে ক নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে 1 নম্বর দেওয়া হবে, খ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারলে 2 নম্বর দেওয়া হবে, গ নম্বরের জন্য 3 আর ঘ নম্বরের জন্য 4 নম্বর দেওয়া হবে। আমরা এখানে প্রথমে ক নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে উত্তরগুলোকে তোমাদের খাতায় যেভাবে লিখতে হবে সেভাবে আমি এখানে লিখে নিয়েছি 1 নং প্রশ্নের উত্তর দিয়ে। ক নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা লিখতে পারি আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। আমরা এক কথায় উত্তরটিকে লিখতে পারি আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পরিমাপের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। খ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন হয়, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই খ নম্বরের উত্তরটিকে এভাবে লিখতে পারি। আমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল পরিমাপের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন কাজে আমাদের এই পরিমাপের প্রয়োজন হয়। তাহলে এই ক নম্বরের খ নম্বরের এই দুটি প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো থেকে সরাসরি, আর ঘ নম্বরের এই প্রশ্ন দুটি করা হবে তোমাদের উদ্দীপক আর বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। আমাদেরকে এখানে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। তাহলে ফারহানের পড়ার ঘরের প্রস্থ আমরা কীভাবে নির্ণয় করতে পারি তা দেখে নিই। এখানে আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে তোমরা এখানে ভালোভাবে খেয়াল করবে, এখানে ফারহানের ঘরের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 40 বর্গমিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। আমরা এই ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের মাধ্যমে খুব সহজেই ফারহানের ঘরের প্রস্থকে নির্ণয় করে ফেলতে পারি। চলো আমরা দেখে নিই কীভাবে এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। গাণিতিকভাবে তোমাদেরকে এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হবে। আমরা প্রথমে উদ্দীপক থেকে দেখে ফারহানের ঘরের ক্ষেত্রফলকে আমরা লিখে নিলাম 40 বর্গমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য আছে, আমরা খুব সহজেই প্রস্থ নির্ণয় করতে পারি। আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এখানে এই দৈর্ঘ্য আর প্রস্থ এখানে যে দেখতে পাচ্ছি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ অবস্থায় আছে, প্রস্থের সাথে দৈর্ঘ্য গুণ অবস্থায় আছে। আমরা প্রস্থকে রেখে দৈর্ঘ্যকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে প্রস্থ এখানে থাকবে, দৈর্ঘ্য যেহেতু গুণ অবস্থায় আছে, ক্ষেত্রফলের নিচে এখানে দৈর্ঘ্যকে লিখতে হবে। তাহলে হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফলের মান হচ্ছে 40 বর্গমিটার। তাহলে আমরা লিখে দিলাম 40 বর্গমিটার।
এরপরে দৈর্ঘ্য আছে 10 মিটার। আমরা এখানে দৈর্ঘ্যের জায়গায় লিখে দিলাম 10 মিটার। এখন এই 40কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি আমরা 4 মিটার পাবো। তাহলে প্রস্থের মান হচ্ছে 4 মিটার। আমরা খুব সহজে লিখে দিতে পারি, অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ হচ্ছে 4 মিটার। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা গ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি, প্রস্থ নির্ণয় করে ফেলতে পারি। এরপরে আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। এখানে ফারহানের যেই ঘর আছে এই ঘরের মধ্যে একটা টেবিল রাখা হয়েছে। টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। এখন ফারহানের মা সম আকৃতির, আগে যে টেবিলটা ছিল ওই টেবিলের মতো করে আরও একটা টেবিল সেই ঘরে রাখলেন। এখন ওই ঘরের মধ্যে ফারহানের পড়ার ঘরের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা থাকবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারি। প্রথমে আমরা ফারহানের ঘরের ক্ষেত্রফল লিখে নিলাম 40 বর্গ মিটার। পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। এখন এইখানে টেবিলের দৈর্ঘ্য আছে 1 মিটার আর প্রস্থ আছে 50 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করে ফেলবো। তাহলে কিভাবে আমরা সেন্টিমিটারকে মিটার বানাতে পারি? আমরা এই 50কে 100 দ্বারা ভাগ করব। তাহলে 50কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি আমরা ভাগফল পাবো 0.5। আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে 50কে আমরা 100 দ্বারা ভাগ করে 0.5 মিটার পাচ্ছি। এখন এই পড়া টেবিলের প্রস্থ পাচ্ছি আমরা 0.5 মিটার আর পড়া টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আমরা খুব সহজেই পড়া টেবিলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে 1, এই 1, প্রস্থের জায়গায় আমাদেরকে 0.5 লিখতে হবে। এখানে আমরা পড়া টেবিলের প্রস্থ পেয়েছি 0.5, তাহলে 1-এর সাথে গুণ করব 0.5, গুণ করলে আমরা এখানে 0.5 বর্গমিটার পাবো। আমরা জানি দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করলে যেই আমরা বর্গ একক পাই ওই বর্গ একক হচ্ছে বর্গমিটার। তাহলে পড়া টেবিলের ক্ষেত্রফল আমরা এখানে পাচ্ছি 0.5 বর্গমিটার। এখন ফারহানের মা বর্তমানে যে টেবিলটি আছে ওই টেবিলের সমাকৃতি আরও একটা টেবিল নিয়ে আসেন। যেহেতু ফারহানের মার রাখা টেবিলটি পড়ার টেবিলের সমাকৃতি, আরও একটি টেবিল আনা হয়েছে, ওই টেবিলটা হচ্ছে আগে থাকা টেবিলটির সমাকৃতি। সুতরাং অপর টেবিলটির ক্ষেত্রফলও হবে তাহলে 0.5 বর্গমিটার। আগের টেবিল হচ্ছে 0.5 বর্গমিটার। বর্তমানে নতুনভাবে যে টেবিলটি আনা হয়েছে ওই টেবিলটাও হচ্ছে 0.5 মিটার। দুইটা টেবিলকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে মোট ক্ষেত্রফল হবে 1 বর্গমিটার। এখন পুরো ঘরের ফাঁকা জায়গা হচ্ছে, পুরো ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 আর টেবিল রাখার জায়গা হচ্ছে 1। দুইটা টেবিলকে একসাথে করে আমরা পাচ্ছি 1 বর্গমিটার আর পুরো ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। এখন 40 থেকে যদি আমরা 1কে মাইনাস করি আমরা তাহলে এর বিয়োগফল পাবো 39 বর্গমিটার। আমরা বলতে পারি যদি দুইটা টেবিল ওই ঘরে রাখা হয় তারপরেও 39 বর্গমিটার জায়গা ফাঁকা থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা ঘ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারি। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে এখানে 2 নম্বরে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটাও সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নে আমাদেরকে এখানে উদ্দীপকে বলা হয়েছে হোসেন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। এখন এই উদ্দীপক অনুসারে আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে ক্যান্ডেলা কি। খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে আয়তনের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। এরপর গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে হোসেন সরকার এই বছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে ক নম্বর আর খ নম্বর এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে, আর গ নম্বর আর ঘ নম্বরের এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো এবং উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্ন দুটি করা হয়েছে। চলো আমরা দেখে নিই প্রথমে ক নম্বরে থাকা এই প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। ক নম্বরে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে ক্যান্ডেলা কি, এক কথায় আমাদেরকে উত্তর লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের খাতায় লেখার মতো করে এখানে আমি 2 নং প্রশ্নের উত্তর দিয়ে এই উত্তরটিকে লিখে নিয়েছি। তাহলে ক নম্বরের উত্তরটি হবে ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বলের একক। তাহলে ক্যান্ডেলা হচ্ছে আলোক উজ্জ্বলের একক, এক কথায় আমরা উত্তর লিখে দিব। ক নম্বরের এই উত্তরটি লিখতে পারলে আমাদেরকে 1 নম্বর দেওয়া হবে, তাই আমাদেরকে অবশ্যই এক কথায় উত্তর লিখতে হবে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আয়তনের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি
আমাদেরকে সংক্ষিপ্ত আকারে দিতে হবে। এই প্রশ্নের উত্তরটি লিখতে পারলে আমাদেরকে 2 নাম্বার দেওয়া হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি, যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক একক যথা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের উত্তরটিকে কীভাবে লিখতে পারি। তোমাদের বইয়ের লেখাগুলোকে অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমরা ক নম্বর আর খ নম্বরের প্রশ্নগুলোকে খুব সহজেই লিখতে পারবে। এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে, হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। তাহলে তোমাদের এখানে উদ্দীপকের এই লেখাটির উপর ভিত্তি করে এখানে প্রশ্নটা করা হয়েছে। বলা হচ্ছে হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন। আমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে হোসেন সরকার বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। এই 5 মেট্রিক টন পাটকে আমাদেরকে কিলোগ্রামে প্রকাশ করে নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা এই গ নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে লিখে নিয়েছি, উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। তাহলে অবশ্যই তোমাদেরকে এখানে মুখস্থ রাখতে হবে 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান যদি 1000 কিলোগ্রাম হয় তাহলে 5 মেট্রিক টন সমান আরও বেশি হবে। তাই আমাদেরকে এখানে 1000কে 5 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা এখানে কিলোগ্রাম পাবো। 1000কে 5 দ্বারা গুণ করে 5000 কিলোগ্রাম পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। তাহলে আমরা এখানে গ নম্বরের এই প্রশ্নের উত্তরটিকেও লিখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদেরকে এফপিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। আর এই অনুসারে আমাদেরকে এখানে ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হচ্ছে। চল আমরা এই প্রশ্নটির উত্তরটিকে কিভাবে লিখতে পারি তা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ঘ নম্বর দিয়ে আমি এখানে উত্তরটা লিখে নিয়েছি, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। তাহলে এমকেএস পদ্ধতি যে সুবিধাজনক তা আমাদেরকে এক কথায় উত্তরে বলা হয়েছে। বলা হচ্ছে মতামত বিশ্লেষণ। পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল, এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে পরিচিত। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিকে অনুসরণ করে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এরপর ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, যা এসআই পদ্ধতির এককের অনুরূপ। আবার এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। আর এই এপিএস পদ্ধতি নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয়, যার কারণে এই একক ব্যবহার আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি করে। অন্যদিকে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতি প্রায় সব দেশেই সফলতার সাথে ব্যবহৃত হয়। অতএব আমরা বলতে পারি উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি হচ্ছে সুবিধাজনক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘ নম্বরের এই উত্তরটিকেও কীভাবে লিখতে পারি। আমরা এখানে আমাদের প্রথম অধ্যায়ের 1 নম্বর ও 2 নম্বরে থাকা এই দুটি সৃজনশীল প্রশ্নকে আমরা কিভাবে সমাধান করতে পারি তা দেখে ফেললাম। তোমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে পরীক্ষায় 10 নম্বর করে দেওয়া হবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যে প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।